নমস্কার। ভারতে খুব কম দামে যে এনার্জি ড্রিঙ্ক পাওয়া যায় স্টিং, সেটা নিয়ে সম্প্রতি কিছু উদ্বেগ তৈরি হয়েছে। হ্যাঁ, আমাদের কাছে যে তথ্য এসছে তাতে একটা ১৩ বছরের ছেলের মৃত্যুর সাথে এই ড্রিঙ্কটার একটা যোগসূত্র সেরকম একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে। আজকের আলোচনা মূলত এই তথ্যের উপর ভিত্তি করেই, এর ঝুঁকিগুলো ঠিক কি হতে পারে। আসুন ব্যাপারটা একটু তলিয়ে দেখি। হ্যাঁ, এই আলোচনাটা খুবই জরুরি। সূত্রগুলো যা বলছে তাতে এই ধরনের পানীয় কত সহজে পাওয়া যাচ্ছে আর যেভাবে ইয়াং জেনারেশনকে টার্গেট করে মার্কেটিং করা হচ্ছে, ঠিক সেদিকেই কিন্তু আঙুল উঠছে। আর অবশ্যই সেফটি রেগুলেশন বা সুরক্ষা বিধি নিয়েও একটা বড় প্রশ্ন তৈরি হচ্ছে। প্রথমেই ওই দুঃখজনক ঘটনাটা দিয়ে শুরু করি কেমন। সূত্র থেকে যা জানতে পাচ্ছি, ১৩ বছরের একটি ছেলে, সে রোজ স্কুল থেকে ফেরার পথে স্টিং খেত। ও আচ্ছা। হ্যাঁ, দিনে নাকি ৩টে করে খেত, আর এটা চলেছিল প্রায় ৩ মাস ধরে। তারপর ছেলেটা মারা যায়। তথ্যটা এরকমই। আর দেখুন, সূত্র অনুযায়ী ডাক্তাররা যে কারণটার কথা বলছেন সেটা হলো ক্যাফেইন টক্সিসিটি, অতিরিক্ত ক্যাফেনের বিষক্রিয়া, যার ফলে হার্ট কাজ করা বন্ধ করে দেয়। এখানে কিন্তু পরিমাণটা খুব গুরুত্বপূর্ণ। ৩টে বোতল। হ্যাঁ, ৩টে তো অনেক। ঠিক, এই পরিমাণটাই আসলে ঝুঁকিটাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। সূত্রগুলো এটাই বলছে। আর এখানেই তো চলে আসছে ওই সহজলভ্যতা আর মার্কেটিংয়ের ব্যাপারটা। একদম। সূত্র বলছে, স্টিংয়ের দামটা দেখুন, অবিশ্বাস্য কম, মাত্র ২০ কি ২৫ টাকা। যেখানে অন্য ব্র্যান্ডগুলো, ধরুন রেডবুল বা মনস্টার, সেগুলোর দাম তো প্রায় ১২০-১৫০ টাকা। হ্যাঁ, অনেক তফাৎ। আর পাওয়া যায় কোথায় না বলুন তো? রাস্তার মোড়ে, স্কুলের গেটের বাইরে, এমনকি জিমের আশেপাশেও। সূত্র তো এটাকে একটা মাস্টার প্ল্যান বলছে। কম দাম, ওই উজ্জ্বল রঙের বোতল আর ব্র্যান্ডিংটা এমনভাবে করা যাতে কম বয়সীরা সহজেই আকৃষ্ট হয়। এই মার্কেটিং কৌশলটা কিন্তু বেশ ভাবার মতো। ঠিক। আর সূত্রগুলো দেখুন, ভারতের পরিস্থিতির সাথে আমেরিকার তুলনাও টেনেছে। যেমন আমেরিকাতে নাকি এনার্জি ড্রিঙ্ক খেতে গেলে মিনিমাম ১৮ বছর বয়স হতে হয়। ও, কিন্তু ভারতে সেরকম কোনো স্পষ্ট নিয়ম বা ওয়ার্নিং লেবেলের কথা সেভাবে বলা নেই, অন্তত সূত্র তাই বলছে। আর এর ভিত্তিতে একটা সমালোচনা উঠে আসছে যে অনেক দোকানদারই হয়তো লাভের দিকটা আগে দেখছেন, স্বাস্থ্যের ব্যাপারটা হয়তো অতটা গুরুত্ব দিচ্ছেন না। হ্যাঁ, তো এটা ওই নিয়ন্ত্রণ আর ক্রেতাদের সচেতনতা দুটো নিয়েই একটা জরুরি প্রশ্ন তুলে দেয়। তাহলে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টাতে একটু আসি। সূত্র অনুযায়ী প্রতি বোতল স্টিংয়ে ক্যাফেইন থাকে প্রায় ৭২ মিলিগ্রাম, বাহ, আর চিনি থাকে প্রায় ২১ থেকে ২৫ গ্রাম। এবার ভাবুন, কেউ যদি দিনে ৩টে বোতল খায়, তাহলে তো অনেক হয়ে যাচ্ছে। হ্যাঁ, ২১৬ মিলিগ্রাম ক্যাফেইন আর প্রায় ৬০ থেকে ৭০ গ্রাম চিনি। আর এই পরিমাণটা সূত্র যেমনটা বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর যে নিরাপদ মাত্রা আছে তার থেকে নাকি বহুগুণ বেশি। তাই নাকি? হ্যাঁ, আর এই তথ্যের ভিত্তিতে ডাক্তারদের উদ্বেগের কথাও কিন্তু সূত্রে উল্লেখ করা হয়েছে। তারা বলছেন এর থেকে হার্ট প্যালপিটেশন, বুক ধড়ফড়, হাই ব্লাড প্রেশার, উদ্বেগ, অ্যাংজাইটি, হ্যাঁ অ্যাংজাইটি, এমনকি খিঁচুনির মতো সমস্যাও হতে পারে। আর খুব খারাপ অবস্থায় কার্ডিয়াক অ্যারেস্ট, হার্ট একদম বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিও থাকে। সূত্রে এটাকে একটা উপমা দেওয়া হয়েছে, স্লো পয়জন, ধীর গতির বিষ। এটা কিন্তু খুবই মারাত্মক একটা পর্যবেক্ষণ। যদি আমরা এটাকে একটু বড় করে দেখি, তাহলে পাবলিক হেলথ বা জনস্বাস্থ্য নিয়ে একটা বিরাট চিন্তা তৈরি হওয়াই স্বাভাবিক। তথ্যে আরেকটা ব্যাপার উঠে এসেছে, সেটা হলো জবাবদিহিতার অভাব। দাবি করা হচ্ছে যে এই রকম দুঃখজনক ঘটনা ঘটলেও সেগুলো মিডিয়ার নজরে সেভাবে আসে না। হ্যাঁ, এটাও একটা দিক। আর যে ব্র্যান্ডগুলোর পানীয়, তারাও নাকি সেভাবে কোনো দায় স্বীকার করে না বা ক্ষমা চায় না। ওই সস্তায় এনার্জি ড্রিঙ্কের ব্যবসা নিয়ে সূত্রে বেশ কড়া মন্তব্য আছে। হ্যাঁ, সূত্র থেকে একটা বেশ শ্লেষাত্মক মন্তব্য পাওয়া গেছে যে এদেশে সস্তায় বিষ পাওয়া গেলেও লোকে তা কিনবে। কথাটা হয়তো শুনতে খারাপ লাগছে, কিন্তু বাস্তব পরিস্থিতিটা হয়তো কিছুটা সেরকমই। হ্যাঁ, হয়তো সেটাই বোঝাতে চাওয়া হয়েছে। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, সূত্র অনুযায়ী এই স্টিম পানীয়ে মারাত্মক ঝুঁকি থাকতে পারে। এর মার্কেটিংটা খুব অ্যাগ্রেসিভ, বিশেষ করে তরুণদের দিকে লক্ষ্য করে। ঠিক। ক্যাফেইন আর চিনির পরিমাণ খুবই বেশি, আর এটা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও যথেষ্ট ঘাটতি আছে বলে মনে হচ্ছে। তাহলে আসল কথাটা কি? সূত্রের ওই শেষ কথাটা মনে রাখার দরকার। পরের বার যখন ওই ২০ টাকায় স্টিং দেখবেন, মনে হতে পারে এটা স্রেফ একটা এনার্জি ড্রিঙ্ক, কিন্তু সূত্র বলছে এটা একটা খুবসুরত জেহের, সুন্দর দেখতে বিষ।
আর এখান থেকেই কিন্তু একটা আরও গভীর প্রশ্ন উঠে আসছে, যেটা সূত্রগুলোর ওপর ভিত্তি করেই ভাবা যায়, যদিও হয়তো সরাসরি এতটা বলা নেই। বলুন। যে এই তথ্যগুলো তো একটা নির্দিষ্ট ব্র্যান্ডকে কেন্দ্র করে, কিন্তু এটা কি ওই সহজলভ্য হাই স্টিমুলেন্ট প্রোডাক্টের যে বৃহত্তর বাজার, সে বিষয়েও কিছু বলছে না? বিশেষ করে সেই বাজার যেটা হয়তো সমাজের সেই অংশকে টার্গেট করছে যারা তুলনামূলকভাবে বেশি দুর্বল বা কম সচেতন। এটা একটা ভালো পয়েন্ট। মানে আসল প্রশ্নটা হলো, এই যে বাণিজ্যিক লাভ আর জনস্বাস্থ্যের প্রতি দায়বদ্ধতা, এর মধ্যে সঠিক ভারসাম্যটা কোথায়? কিভাবে টানা হবে সেই লাইনটা? এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ।